হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের অন্তর্গত ভূগোলের একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা আজকে পড়ব। সেটি হচ্ছে যে ভৌমজলের কাজের ফলে গঠিত ভূমিরূপ, সেই ভূমিরূপেরই একটি অন্তর্ভুক্ত বিষয় কাস্ট ভূমিরূপ নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তো আজকের এই পর্বটি অর্থাৎ কাস্ট ভূমিরূপের এই চ্যাপ্টারটিকে আমরা দুটোভাবে ভাগ করেছি। আজকে আমরা প্রথম দিকে যে ক্ষয়জাত ভূমিরূপগুলো রয়েছে এবং কাস্ট ভূমিরূপ কীভাবে গঠিত হয়, তার নিয়ন্ত্রকগুলো কী কী রয়েছে, এই সমস্ত কিছু বিষয়গুলো নিয়ে জানবো। পরের ক্লাসে আমরা তখন আবার বাকি অংশটুকু জানবো। তো চলো আমাদের ক্লাসে আমরা ফিরে যাই। তো তার আগে বলে রাখি যে আমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের চ্যাপ্টার ভিত্তিক ভূগোলের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো ধরে ধরে কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা শুরু হয়েছে। তোমরা সেগুলো ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো। তো চলো আমরা আর দেরি না করে ক্লাসে যাই। তাহলে দেখো, এই যে টার্মটা তোমরা দেখতে পাচ্ছ কাস্ট, এই কথাটি তোমাদের কাছে হয়তো নতুন। তো এই কাস্ট কথাটি কোথা থেকে এলো সেটি যদি আমরা জানতে চাই, তাহলে এই কাস্ট কথাটি এটি একটি জার্মান শব্দ। এটি ইন্দো ইউরোপীয় শব্দ কার থেকে এসছে। ইন্দো ইউরোপীয় শব্দ কার থেকে এসছে, এই কার কথার অর্থ হলো শিলা। আবার অনেকে মনে করেন যে এটি স্লোভেনীয় শব্দ ক্রাস থেকে এসছে, যার অর্থ হলো উন্মুক্ত প্রস্তরময় ভূমি। অর্থাৎ যেটা থেকে আসুক, কাস্ট কথা দেখতেই পাচ্ছ যে শিলা বা পাথর এর সঙ্গে সম্পর্কযুক্ত যে ভূমিরূপ সেগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা যদি এবার সংজ্ঞায় যাই যে কাস্ট ভূমিরূপ কাকে বলে, তাহলে এমন কিছু কিছু শিলাস্তর রয়েছে পৃথিবীতে যেগুলোর সঙ্গে কিন্তু জল বিক্রিয়া করে এবং দ্রবণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তার ফলে বিভিন্ন রকম ভূমিরূপের সৃষ্টি হয়। তো সেই শিলাগুলো কী কী, যেমন হচ্ছে ডলোমাইট, চুনাপাথর, জিপসাম, চক, এই সমস্ত শিলার সঙ্গে জল যখন দ্রবণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং ভূপৃষ্ঠ হোক বা ভূপৃষ্ঠের নিচের যে শিলাগুলো রয়েছে সেগুলোতে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি করে, তাদেরকেই বলা হয় কাস্ট ভূমিরূপ। এবং সেই অঞ্চলটিকে যেখানে কাস্ট ভূমিরূপ দেখা যায় সেই অঞ্চলটিকে বলা হয় কাস্ট অঞ্চল। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। অর্থাৎ সব ধরনের শিলায় কিন্তু এই কাস্ট ভূমিরূপ লক্ষ্য করা যায় না। সবচেয়ে বেশি করে এই ভূমিরূপ দেখা যায় চুনাপাথর গঠিত অঞ্চলে, এবং চুনাপাথর ছাড়াও ডলোমাইট, জিপসাম, চক, এই ধরনের ভূমিরূপগুলো এই শিলাস্তরগুলোর সঙ্গে যেহেতু জল দ্রবণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সেই সমস্ত অঞ্চলে কিন্তু কাস্ট ভূমিরূপ দেখা যায়। জে.এন. জেনিংস তিনি একটি সংজ্ঞা দিয়েছেন এই কাস্ট ভূমিরূপের। তিনি বলছেন যে কাস্ট অঞ্চল হলো প্রধানত ভৌমজল প্রবাহের দ্রবণ কাজের দ্বারা উৎপন্ন চুনাপাথর অঞ্চলের শুষ্ক স্থলচিত্র। অর্থাৎ চুনাপাথর অঞ্চলে দ্রবণ এই ক্ষয়ের দ্বারা বা দ্রবণ কাজের ফলে ভৌমজল প্রবাহের জন্য যে ধরনের ভূমিরূপের সৃষ্টি হয় বা যে অঞ্চলটার সৃষ্টি হয় সেটি হচ্ছে কাস্ট অঞ্চল। এই কাস্ট অঞ্চল পৃথিবীর কোথায় কোথায় দেখা যায়? পৃথিবীর সবচেয়ে বৃহত্তম যে কাস্ট অঞ্চল সেটি হচ্ছে, দেখতে পাচ্ছ, ডালমেশিয়ান উপকূল। এটা কোথায়? ডালমেশিয়ান উপকূল আমরা যদি দেখি পৃথিবীর মানচিত্রে, তোমরা দেখতে পাচ্ছ যে ইউরোপের ঠিক এই জায়গাটাকে কিন্তু বড় করে এখানে দেখানো হয়েছে। অর্থাৎ ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলগুলোকে এখানে বড় করে দেখানো হয়েছে। এই ভূমধ্যসাগরের ঠিক এই যে অ্যাড্রিয়াটিক সি, এই অ্যাড্রিয়াটিক সাগরের তীরবর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে, আমরা যদি একটু জুম করে দেখা জায়গাটাকে আরও ভালো বোঝা যাবে। দেখো ভালো করে, এই যে জায়গাটা রয়েছে, এই যে ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জেগোভিনা, এই অ্যাড্রিয়াটিক সাগরের তীরবর্তী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতেই কিন্তু পৃথিবীর বৃহত্তম, এখানে যদি আমরা পয়েন্ট আউট করি, এই জায়গাটায় কিন্তু পৃথিবীর বৃহত্তম কাস্ট অঞ্চল গড়ে উঠেছে। এই উপকূলটাকে বলা হয় ডালমেশিয়ান উপকূল। এবং এখানে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কী বললাম? স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টেনিগ্রো, বসনিয়া হার্জেগোভিনা প্রভৃতি দেশ নিয়ে গঠিত যে অঞ্চল, সেখানেই কিন্তু বিশ্বের বৃহত্তম কাস্ট অঞ্চল দেখা যায়। এছাড়া যদি আমরা উত্তর আমেরিকার দিকে আসি, তাহলে এই জায়গাটায় রয়েছে টেক্সাস, সেখানে দেখা যায়, মেক্সিকো, সেখানে দেখা যায়, এই সমস্ত কিছু জায়গায় দেখা যায়। আবার অস্ট্রেলিয়ায় কিছু কিছু জায়গায় কিন্তু কাস্ট ভূমিরূপ দেখতে পাওয়া যায়। এবার আসছে ভারতের কথা, যে ভারতের কোথায় কোথায় আমরা কাস্ট অঞ্চল দেখতে পাই। ভারতের দেরাদুনে দেখতে পাওয়া যায় কাস্ট অঞ্চল। এছাড়া অন্ধ্রপ্রদেশের বোরা গুহাতে যে ভূমিরূপগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে কাস্ট অঞ্চলের ভূমিরূপ। উত্তরাখণ্ডের সহস্রধারা, মেঘালয়ের চেরাপুঞ্জি, পশ্চিমবঙ্গের মধ্যে বললে বক্সা জয়ন্তী পাহাড়, এই সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায়। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে বিভিন্ন রকম জেলা রয়েছে
সেগুলোর মধ্যেই রয়েছে বক্সা জয়ন্তী পাহাড়, সেখানে কিন্তু এই ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায়। এই জায়গাগুলোতে এই যে ভূমিরূপ দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে কার্স্ট অঞ্চল। তোমরা চিত্র দেখতে পাচ্ছ, এই ধরনের ভূমিরূপ হচ্ছে কার্স্ট অঞ্চলের ভূমিরূপ। এই ধরনের ভূমিরূপকে বলা হয় কার্স্ট অঞ্চল। এবার আমরা জানব যে কার্স্ট ভূমিরূপ গঠন করার জন্য অবস্থা কী কী লাগে, অর্থাৎ কী ধরনের পরিবেশ হলে কার্স্ট ভূমিরূপ সহজে গড়ে উঠবে বা ভালোভাবে গড়ে উঠবে। প্রথমেই রয়েছে বিশুদ্ধ চুনাপাথরের স্তর। যে শিলাগুলো বললাম, চুনাপাথর, ডলোমাইট, জিপসাম, এদের মধ্যে থেকে সবচেয়ে ভালো কার্স্ট ভূমিরূপ দেখা যায় চুনাপাথরে। চক, ডলোমাইট এদেরও দেখা যায়, কিন্তু সবচেয়ে ভালোভাবে গঠন করে যে ভূমিরূপগুলো রয়েছে বিভিন্ন ধরনের, সেই ভূমিরূপগুলো সবচেয়ে ভালো দেখা যায় চুনাপাথরযুক্ত স্তরে বা শিলাস্তরে। তো সেখানে যেন বিশুদ্ধ চুনাপাথরের স্তর থাকে। তোমার চিত্রে দেখো, এই যে ভূমিরূপটা রয়েছে, এই ভূমিরূপের এই যে অংশটা, এটা যেন বিশুদ্ধ চুনাপাথরের স্তর যদি থাকে, তার মধ্যে যদি অন্য কোনো শিলা মিশ্রিত হয়ে না থাকে, তাহলে সবচেয়ে ভালো কিন্তু কার্স্ট ভূমিরূপ গড়ে উঠবে। বিশুদ্ধ চুনাপাথরের স্তর হতে হবে। নেক্সট, সুবিস্তৃত হতে হবে, অর্থাৎ চুনাপাথরের স্তরটা যেন খুব অল্প বিস্তৃত না হয়, সুবিস্তৃত হয়, অনেকটা দূর পর্যন্ত যেন তার বিস্তার থাকে, তবেই কিন্তু বিভিন্ন ভূমিরূপগুলো আমরা দেখতে পাবো এবং সেটা দেখতে খুব দৃশ্যযুক্ত হবে, সুদৃশ্য হবে। তারপরে হচ্ছে চুনাপাথরের যে স্তরটা থাকবে সেটা যেন গভীর হয়, গভীর স্তরযুক্ত হয়, এবং দেখতেই পাচ্ছ তার মধ্যে, সেই চুনাপাথরের স্তরের মধ্যে যেন দারণযুক্ত থাকে, ফাটলযুক্ত থাকে, বিভিন্ন যেন স্তরায়ন তলযুক্ত হয়, যাতে করে বৃষ্টির জল পড়লে সেই স্তর দিয়ে, সেই দারণ ফাটল দিয়ে নিচের দিকে জল যেতে পারে, যার ফলে কিন্তু ক্ষয়ের ফলে বিভিন্ন রকম ভূমিরূপগুলো সৃষ্টি হতে পারবে। সেই দারণ দিয়ে জল অভ্যন্তরে প্রবেশ করবে এবং অভ্যন্তরে প্রবেশ করার ফলে দ্রবণ প্রক্রিয়ার ফলে সেই শিলাগুলো গলে গলে বিভিন্ন ধরনের গুহা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হবে। তাহলে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে জল। জল কিসের সাহায্যে প্রাপ্তি হবে? সেটা হচ্ছে বৃষ্টি। এলাকাটা যেন বৃষ্টিবহুল হয়। যদি এলাকায় ফ্রিকোয়েন্ট ঘন ঘন বৃষ্টি হয়, তাহলে সেই বৃষ্টির জলের ফলে বৃষ্টির ধারা সৃষ্টি হবে এবং জলের ধারার ফলে তারা সেই শিলাস্তরের সঙ্গে দ্রবণ প্রক্রিয়ায় শিলাস্তরটি অংশগ্রহণ করতে পারবে এবং বিভিন্ন রকম ভূমিরূপ সৃষ্টি হবে। অর্থাৎ বৃষ্টি যেন সেখানে বেশি হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে যেন উচ্চতা বেশি হয়। দেখতে পাচ্ছ, এই হচ্ছে সমুদ্রপৃষ্ঠ। সেই সমুদ্রপৃষ্ঠ থেকে যেন ভূমিরূপ, অর্থাৎ এই শিলাস্তরটা, চুনাপাথরের স্তরটা যেন অনেকটা বেশি উচ্চতায় থাকে, তাহলে ভূমিরূপগুলো ভালোভাবে বোঝা যাবে। আর একটি কি, উন্মুক্ত ভূপৃষ্ঠ। যে ভূপৃষ্ঠ দেখতে পাচ্ছে সেই ভূপৃষ্ঠে যেন বেশি করে গাছপালা না থাকে। গাছপালা থাকলে সেখানে কী হবে, জল বাধাপ্রাপ্ত হবে, ফলে যে ভূমিরূপগুলো গঠন করার সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ জায়গাটা যত বেশি উন্মুক্ত হবে, তত বেশি ভৌমজলের কাজ বা বৃষ্টি পড়ে সেগুলো দ্রবণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে এবং সেখানে সুদৃশ্য কার্স্ট অঞ্চল বা কার্স্ট ভূমিরূপগুলো গড়ে উঠবে। তাহলে এই পয়েন্টগুলো বা এই অবস্থাগুলো কিন্তু একটি অঞ্চলে ভালোভাবে কার্স্ট ভূমিরূপগুলো গড়ে ওঠার জন্য দায়ী। নেক্সট হচ্ছে আমরা জানবো বিভিন্ন প্রকার কার্স্ট ভূমিরূপগুলো নিয়ে, যে কি কি ভূমিরূপ গড়ে ওঠে কার্স্ট এই অঞ্চলে বা কার্স্ট কাজের ফলে। তো তোমাদের সিলেবাসে কিছু কিছু ভূমিরূপ রয়েছে, সবগুলো নয়, কিন্তু এই কার্স্ট অঞ্চল বোঝার জন্য কিন্তু অন্যান্য যে ভূমিরূপগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে জানা দরকার, কারণ সেগুলো এক সূত্রেই বাঁধা। আমাদের সিলেবাসে রয়েছে সিঙ্কহোল, ডোলাইন, এরপর রয়েছে কার্স্ট হ্রদ, গুহা রয়েছে, ক্যাভার্ন বলে ভূমিরূপ। এই চারটে রয়েছে ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ। কিন্তু আমরা এখানে বাকি যেগুলো না জানলেই নয় কার্স্ট অঞ্চলের কার্স্ট ভূমিরূপ জানার ক্ষেত্রে, সেগুলো অসম্পূর্ণ থেকে যাবে কার্স্ট ভূমিরূপ যদি আমরা অন্যগুলো না জানি। তার জন্য সবগুলোই আমরা ভালোভাবে আলোচনা করে দিচ্ছি এবং সেই সঙ্গে তোমাদেরকে বলে দিলাম কোনগুলো সিলেবাসে রয়েছে। তাহলে প্রথমেই জানবো এই ক্ষয়াত ভূমিরূপের মধ্যে প্রথমে যেটা রয়েছে টেরা রোজা। এই টেরা রোজা কথাটি যদি আমরা ভাঙি, তাহলে টেরা পাওয়া যাচ্ছে একটা, আর একটা পাওয়া যাচ্ছে রোজা। টেরা কথার অর্থ হচ্ছে মৃত্তিকা, আর রোজা কথার অর্থ হচ্ছে লাল, অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে লাল মৃত্তিকা। আমাদের দিকে ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে যে সমস্ত অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়, সেই সমস্ত অঞ্চলে দেখবা যে লাল রঙের মৃত্তিকাকে বলা হয় ল্যাটেরাইট মৃত্তিকা। তো এই ধরনের যদি মৃত্তিকা সৃষ্টি হয় কার্স্ট অঞ্চলে, তাহলে সেই ধরনের যে অঞ্চলটি গড়ে ওঠে সেই মৃত্তিকাটাই হচ্ছে টেরা রোজা। অর্থাৎ আমাদের দিকে যেটাকে আমরা বলছি ল্যাটেরাইট মৃত্তিকা, সেটি যদি কার্স্ট অঞ্চলে সৃষ্টি হয়, তাহলে সেটিকেই তখন বলা হবে কি টেরা রোজা। আশা করি বোঝাতে পেরেছি কি বলতে চাইছি। এই টেরা রোজার পরে আরেকটি ভূমিরূপ হচ্ছে গ্রাইক্স ও ক্লিনস। চিত্রে দেখো, এই হচ্ছে গ্রাইক্স ও ক্লিন। কোনগুলো? এই যে গর্তগুলো রয়েছে, এই গর্তগুলো হচ্ছে কি গ্রাইক্স।
এবং উঁচু উঁচু যে শিলা স্তম্ভগুলো উঁচু উঁচু হয়ে রয়েছে, যেগুলো ক্ষয়প্রাপ্ত হয়নি, যে শিলাগুলো দাঁড়িয়ে আছে, সাদা রঙের যে শিলাগুলো দাঁড়িয়ে আছে, সেগুলো হচ্ছে ক্লিন্স। এই ভূমিরূপটাকে বলা হচ্ছে ক্লিন্স। অর্থাৎ যে গর্তগুলো সৃষ্টি হলো, যে জায়গাগুলোর শিলাগুলো দ্রবীভূত হয়ে ক্ষয়ীভূত হয়ে গর্তের সৃষ্টি হয়ে গেল, সেগুলো হচ্ছে গ্রাইক্স। এবং যেগুলো উঁচু উঁচু শিখরের মতন হয়ে থাকলো তারা হচ্ছে ক্লিন্স। অর্থাৎ চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণ কাজের ফলে যে গভীর খাতের সৃষ্টি হয়, সেই খাতগুলোকে বলা হচ্ছে কি গ্রাইক। আর অন্যদিকে আমরা যে দেখতে পাচ্ছি এই চুনাপাথরের কাজের ফলে যে শীর্ষদেশযুক্ত যে উচ্চ শিলাখণ্ড, তাদের মধ্যে একটা শীর্ষদেশ রয়েছে এবং উচ্চ উচ্চ হয়ে যে শিলাখণ্ডগুলো রয়েছে, সেই শিলাখণ্ডগুলোকে বলা হচ্ছে ক্লিন্ট। আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। এরপরে রয়েছে এই চুনাপাথরের যুক্ত অঞ্চলে ক্ষয়ের ফলে যেটি সবচেয়ে প্রথমে যে ভূমিরূপটি সৃষ্টি হয় চুনাপাথরযুক্ত অঞ্চলে, সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গর্ত। বেসিক্যালি তারা হচ্ছে বিভিন্ন ধরনের গর্ত। তো সেই গর্তের আকার আকৃতি অনুযায়ী তাদেরকে নাম দেওয়া হয়েছে। প্রথমেই সেই অঞ্চলে যখন একটা কাস্ট অঞ্চল তৈরি হচ্ছে, প্রথম যখন চুনাপাথরের উপর ছোট্ট ছোট্ট গর্তগুলো তৈরি হচ্ছে, তাদের নাম হচ্ছে শৃঙ্খল। এই শৃঙ্খলগুলোই পরবর্তীকালে ভেঙে আরও আয়তনে বড় হয়ে আরও বিভিন্ন রকম গর্তের সৃষ্টি করে। তাদের আবার পরবর্তীকালে বিভিন্ন নাম রয়েছে। তাহলে প্রথম যে ভূমিরূপটি সৃষ্টি হয়, যে গর্তের সৃষ্টি হয় চুনাপাথরযুক্ত অঞ্চলে, সেটি হচ্ছে শৃঙ্খল। এবার এই অনেকগুলো শৃঙ্খল যখন যুক্ত হয়ে বা একটা শৃঙ্খল তার দেওয়ালগুলো ধসে গিয়ে যখন আরও বড় বড় গর্তের সৃষ্টি করছে, তখন তাদেরকে বলা হচ্ছে সোয়ালো হোল। এরকম বড় বড় অনেকগুলো সোয়ালো হোল যখন আবার মিশ্রিত হয়ে তার দেওয়ালগুলো ধসে গিয়ে আরও বড় গর্তের সৃষ্টি করছে, তখন তাদেরকে বলা হচ্ছে ডোলাইন। এই ডোলাইন পরবর্তীকালে আরও বড় হয়ে বা 3-4টে ডোলাইন মিশ্রিত হয়ে যে বড় ভূমিরূপ সৃষ্টি করছে, সেটার নাম হচ্ছে সলিউশন প্যান। আবার কয়েকটি সলিউশন প্যান যুক্ত হয়ে আরও বড় যখন গর্তের সৃষ্টি হচ্ছে, তখন তার নাম হচ্ছে উভালা। উভালা আরও আকৃতিতে বড় হয়ে সৃষ্টি হচ্ছে পোলজে। এইরকমভাবে কিন্তু বিভিন্ন ধরনের গর্তের সৃষ্টি হয়, দেখতেই পাচ্ছ। কিন্তু বেসিক্যালি প্রত্যেকটা ভূমিরূপই হচ্ছে গর্ত। তাদের আকার আকৃতি অনুযায়ী তাদের বিভিন্ন রকম নাম রয়েছে। এখানে সোয়ালো হোলটা দেখো, এইভাবে কিন্তু জল ভূপৃষ্ঠ থেকে জল যখন ভূ অভ্যন্তরে প্রবেশ করে, তখন সেই ভূ অভ্যন্তরে জলকে আমরা বলি ভৌমজল। সেই ভৌমজলগুলো কী হচ্ছে, ভিতর দিকে প্রবেশ করে, ছোট্ট একটা পথ দিয়ে প্রবেশ করে ভিতরে কিন্তু বড় একটা গর্তের সৃষ্টি করছে হাঁড়ির মতন। তখন সেই গর্তটাকে বলা হচ্ছে কি সোয়ালো হোল। এটা সৃষ্টির প্রক্রিয়া। তো এরকম বিভিন্ন রকম গর্ত এখানে দেখো, ছোট থেকে বড় আকারে কিন্তু গর্তগুলোকে সাজানো হয়েছে। তাহলে সবচেয়ে ছোট গর্তের নাম হচ্ছে সিঙ্কহোল, তারপর হচ্ছে সোয়ালো হোল, তারপর হচ্ছে ডোলাইন, তারপর হচ্ছে সলিউশন প্যান, তারপর হচ্ছে উভালা, তারপর হচ্ছে পোলজি। অর্থাৎ যতগুলো আমরা গর্ত পড়লাম, তার মধ্যে থেকে সবচেয়ে ছোট আকারের প্রাথমিক যে গর্তটা সৃষ্টি হচ্ছে, সেটার নাম হচ্ছে সিঙ্কহোল। আর সবচেয়ে বড় আকৃতির সর্বশেষ যে গর্তগুলো সৃষ্টি হয়, তারা হচ্ছে পোলজে। এখানে দেখতেই পাচ্ছ সেই ভূমিরূপটা দেওয়া আছে। দেখো এই ছোট্ট ছোট্ট যে গর্তগুলো, তারা হচ্ছে সিঙ্কহোল। তারপরে রয়েছে সোয়ালো হোল, ডোলাইন, তারপরে রয়েছে উভালা, দেখতেই পাচ্ছ তার আকার আকৃতিটা। আর তারপরে রয়েছে পোলজে। দেখো অনেকগুলো সিঙ্কহোল, সোয়ালো হোল, পোলজে, উভালা সবকে যুক্ত হয়ে, উভালা যুক্ত হয়ে একটা বড় আকৃতির খাতের মতন যে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, সেটি হচ্ছে পোলজে। এরপর আর একটি ভূমিরূপ রয়েছে, সেটি হচ্ছে শুষ্ক উপত্যকা এবং অন্ধ উপত্যকা, ব্লাইন্ড ভ্যালি অ্যান্ড ড্রাই ভ্যালি। এটা কীরকম, ধরা যাক কোনো একটা পার্বত্য অঞ্চল থেকে একটি নদী সৃষ্টি হয়ে আসছিল, এবং নদী সৃষ্টি হয়ে আসার পর দেখা যাচ্ছে যে এই জায়গাটায় হয়তো একটা সিঙ্কহোল সৃষ্টি হয়েছে, এবং সেই স্তরটা হয়তো তার পরবর্তী স্তরগুলো হয়তো চুনাপাথরযুক্ত। তাহলে সিঙ্কহোল যখনই সৃষ্টি হলো, সেই নদী পথটা এসে সেই সিঙ্কহোলে প্রবেশ করলো। সিঙ্কহোল দিয়ে প্রবেশ করার পর সেই নদীর যে প্রবাহ, সেটি ভূ অভ্যন্তরে প্রবেশ করে গেল, এরকম দেখা যায়। ফলে কি হয়, এই যে যেখানে সিঙ্কহোলে নদীটা প্রবেশ করলো, সেখান থেকে নদীর যে উৎস, অর্থাৎ যেখান থেকে নদী সৃষ্টি হয়ে আসছিল, সেই গতিপথকে বলা হচ্ছে অন্ধ উপত্যকা। দেখতে হবে লেখায় আছে ব্লাইন্ড ভ্যালি। ভালো করে বোঝো, সিঙ্কহোল থেকে নদীর উৎস পর্যন্ত যে গতিপথ, সেই জায়গাটা হচ্ছে অন্ধ ভ্যালি বা ব্লাইন্ড ভ্যালি। কেন অন্ধ ভ্যালি? কারণ আমরা জানি যে একটা কথা আমাদের চলতি কথায় আছে যে কানার পা খালেই পড়ে। তাহলে এই ভ্যালিটা যেহেতু অজান্তেই সিঙ্কহোলে পা দিয়ে ফেলেছে, ফলে সে তার রাস্তা হারিয়ে ফেলেছে, তাকে আর উপরের দিকে ভূপৃষ্ঠের উপরে তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে এরকম কখন হয়,
এই কথা ভেবে বলা হয়েছে, যখন কোনো মানুষ যে অন্ধ হয়ে যায় তখনই হয়, তাহলে সেই কথা ভেবে কিন্তু এই উপত্যকাটার নাম দেওয়া হয়েছে ব্লাইন্ড ভ্যালি বা অন্ধ উপত্যকা। এবার এই দেখো শৃঙ্খলে এসে নদীটা পতিত হলো এবং তলদেশে অভ্যন্তরে গেল, তারপরে যেখানে চুনাপাথরের স্তর সৃষ্টি শেষ হচ্ছে সেখানে আবার ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে। এবার ভালো করে লক্ষ্য করো, এই নদীটা হয়তো আগে ভূপৃষ্ঠের উপর দিয়ে এই জায়গা দিয়ে প্রবাহিত হতো, তাহলে যখনই এখানে একটা শৃঙ্খল সৃষ্টি হবে এবং শৃঙ্খলের অভ্যন্তরে প্রবেশ করে গেল, তাহলে উপরে যখন যদি কোনো সময় এই উপরের ভূপৃষ্ঠের উপর দিক দিয়ে যে নদীর পাতটা ছিল সেটা এখন কি অবস্থায় পড়ে থাকবে, শুষ্ক অবস্থায় পড়ে থাকবে, অর্থাৎ সেখানে কোনো জল থাকবে না। যেহেতু নদীটি এসে এই শৃঙ্খল দিয়ে প্রবেশ করে কি হয়েছে, ভূ অভ্যন্তরে চলে গেছে, ফলে উপরে নদীর উপরের যে পাতটি অর্থাৎ ভূপৃষ্ঠের উপরের যে রাস্তাটা ছিল আগে, তার গতিপথটা ছিল, সেটা এখন শুষ্ক অবস্থায় পড়ে থাকবে। ফলে সেই জায়গাটা বা সেই উপত্যকাটা এখন বিরাজ করছে কি হিসাবে, ড্রাই ভ্যালি বা শুষ্ক উপত্যকা। আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ শৃঙ্খলে এসে যখন নদী হারিয়ে যায় চুনাপাথরযুক্ত অঞ্চলে, সেই শৃঙ্খল থেকে নদীর উৎস পর্যন্ত যেখানে নদী সৃষ্টি হয়েছে সেই দিক পর্যন্ত, সেই দিকের পথটাকে বলা হচ্ছে অন্ধ উপত্যকা। আর শৃঙ্খল থেকে পরবর্তী ভূপৃষ্ঠের উপরে, কিন্তু ভূ অভ্যন্তরের পথটা না, ভূপৃষ্ঠের উপরে যেটা তার পূর্বের গতিপথ ছিল, সেই গতিপথের রাস্তাটা, সেই উপত্যকাটা হচ্ছে শুষ্ক উপত্যকা। এরপরে তিনটি ভূমিরূপ রয়েছে যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে, সেটি হচ্ছে কাস্ট হ্রদ। কাস্ট হ্রদ কি, চিত্রে দেখতেই পাচ্ছ। দেখো, প্রথমে তোমাদেরকে দেখালাম যে শৃঙ্খল বা ডোলাইন যেগুলো রয়েছে সেগুলো সেই ধরনের গর্তগুলো যখন বৃষ্টির জল দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, তখন যে হ্রদের সৃষ্টি হয় সেই হ্রদকে আমরা বলি কাস্ট হ্রদ। কী বললাম, শৃঙ্খল মানে হচ্ছে গর্ত, তারপর হচ্ছে সোয়ালো হোল, সেগুলো হচ্ছে গর্ত, বা ডোলাইন সেগুলো হচ্ছে গর্ত। এই ধরনের গর্ত যখন বৃষ্টির জল দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, সেই জলের উৎস কিন্তু বৃষ্টি হবে, ভৌমজল কিন্তু না হবে না। ভৌমজল অর্থাৎ তল দিক থেকে চুঁইয়ে যে জল এসে যদি গর্তে ভর্তি করে সেটা কিন্তু না। যেরকম আমাদের কুয়ো থেকে যে প্রসেসের জল ওঠে, কুয়ো থেকে কী হয়, গর্ত করা থাকে, ভূ অভ্যন্তর থেকে দারুণ ফাটলের মাধ্যমে ভৌমজল চুঁইয়ে এসে সেখানে জমা হয়, সেখান থেকে জল বালতিতে করে তোলা হয়। এই প্রসেস কিন্তু না। এখানে জলের উৎস, জল যারা জমে আছে সেটি হচ্ছে বৃষ্টির জল বা তুষার গলা জল। তো এই ধরনের জল যখন এসে শৃঙ্খল বা ডোলাইনকে পরিপূর্ণ করে, সেই যে হ্রদটা সৃষ্টি হয় সেটিকে বলা হয় কাস্ট হ্রদ। এরপরে রয়েছে গুহা। গুহা কাকে বলে, চুনাপাথর গঠিত অঞ্চলে ভূ অভ্যন্তরে যে ক্ষয়াত গর্তের সৃষ্টি হয় ভিতরে, যেটা যে শূন্যস্থান সৃষ্টি হয় গুহার আকৃতির, সেটা কি বলা হচ্ছে গুহা। এই ধরনের সৃষ্টি, এই গুহা আর ভূগহ্বর অর্থাৎ কেভ আর ক্যাভার্ন শুধুমাত্র আকৃতির পার্থক্য। যদি ছোট আকৃতির হয় তাকে বলা হবে গুহা, আর সেটা যদি বৃহৎ আকৃতির হয় তখন সেটাকে বলা হয় ভূগহ্বর বা ক্যাভার্ন। দেখো, এইভাবে কিন্তু গুহা বা গহ্বরগুলো সৃষ্টি হয়। এইভাবে জল ভিতরের দিকে প্রবেশ করে যাচ্ছে এবং এইভাবে ভিতরে কিন্তু জায়গাটা ক্ষয়প্রাপ্ত হয়ে একটা গর্তের মতন করে, বিরাট গর্তের মতন করে কিন্তু সৃষ্টি হচ্ছে। এদের কি বলা হয়, যদি ছোট আকৃতি হয় তুলনামূলকভাবে সেগুলোকে বলা হয় গুহা, এবং যদি সেগুলো বিরাট আকৃতির হয় বা দু তিনটে গুহা একসঙ্গে মিলিত হয়ে যে বিরাট বড় খাতের সৃষ্টি হয় ভূ অভ্যন্তরে, তাকেই বলা হয় কি ক্যাভার্ন বা ভূগহ্বর। তাহলে এই হচ্ছে কিছু ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এর পরবর্তীকালে আমরা যে সঞ্চয়ের ফলে যে গঠিত ভূমিরূপগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ক্লাসটি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাও এবং বন্ধুবান্ধবদের মধ্যে ক্লাসগুলো শেয়ার করো যদি ভালো লেগে থাকে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।